মহানগর নামক গ্রামে পূজা তার চাচি কামিনীর সঙ্গে থাকত। কামিনীরও একটি নিজের মেয়ে ছিল, তার নাম ছিল সান্ধিয়া। আর পূজা দেখতে একটু কালো ছিল, তাকে কেউ পছন্দ করত না। ওদিকে কামিনীর মেয়ে সান্ধিয়া দেখতে খুবই সুন্দরী ফর্সা ছিল, আর তার সৌন্দর্যের প্রতি অহংকারও ছিল প্রচুর। বাড়ির সবাই পূজার কালো রঙের সাথে নিজেদেরকে কম্পেয়ার করত ও পূজাকে ছোট করত। এসব নিয়ে পূজা খুবই কষ্টে ছিল। পূজার তাদের দেওয়া কষ্ট সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। পূজা সান্ধিয়ার সঙ্গে একই স্কুলে লেখাপড়া করত। সান্ধিয়া একেবারে পছন্দ করত না যে পূজা তার স্কুলে পড়ুক। এজন্য সান্ধিয়া বিরক্ত হয়ে তার মায়ের কাছে অভিযোগ করলো। মাম্মি মাম্মি, এটা তুমি কি করেছো? এই কালির কয়লা পূজাকে আমি বাড়িতেই সহ্য করতে পারি না, এরপরে আবার স্কুলে দিয়েছো। তুমি জানো না কালো মানুষকে আমি দেখতে পারি না? আর আমার বান্ধবীরা যদি জানে ও আমার কাজিন, তাহলে আমার কতটা ইনসাল্ট হবে বলো। সান্ধিয়া মামনি, তুমি তো জানো ওই কালো বান্ধবীকে আমিও তো পছন্দ করি না। ওকে দিয়ে তো সারাদিন বাড়িতে চাকরানির মতোই কাজ করায়, তবুও তোমার বাবা যে শোনে না, কি করার আছে? আল্লাহ জানে যে বাবা ওর মধ্যে কি পেয়েছে। সান্ধিয়া, তুই ওকে চাচাতো বোন মনে করতে যাবি কেন? ও চাকরানি, তুই চাকরানি মনে কর। আর 2 ক্লাস পড়ে ও কি না বা হতে পারবে, পড়ুক না কেন, তোর আব্বু তো শোনে না। আচ্ছা ঠিক আছে মাম্মি, আমি তোমার কথা মেনে নিলাম। এরপর আমি দেখছি যে চাকরানির বাচ্চা চাকরানি পূজাকে কি করা যায়। পূজা ও সান্ধিয়া দুইজনে একসঙ্গে স্কুলে গেল। স্কুলে যাবার পরে সান্ধিয়ার কিছু বান্ধবী পূজাকে দেখে অনেক হাসাহাসি করলো আর বলল, আরে আরে সান্ধিয়া, তুই কার সাথে স্কুলে এসেছিস? দেখে তো মনে হচ্ছে কালো বান্দর কোনো জাদুকর সার্কাস খেলার জন্য মনে হয় নিয়ে এসেছে। আমার হাসিটা থামছে না রে। ফ্রেন্ডসরা, তোমরা কি জানো আমার বাবার কেমন স্বভাব? আমার বাবা অনেক নরম ও দয়ালু মনের, বুঝলে? আর এ হচ্ছে আমার বাড়ির কাজের মেয়ে। আমার বাবা ওই কাজের মেয়ের প্রতি দয়া করে তার মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছে। ওর মায়ের তো সামর্থ্য নেই ওকে লেখাপড়া শেখানোর, বুঝলি? আমারও তো ওকে একেবারে পছন্দ হয় না। তোরা কি জানিস না যে কালো মানুষ আমার চোখের বিষ? তবুও বাবার খুশিকে টিকিয়ে রাখার জন্য আমি সহ্য করে আসছি। সান্ধিয়া, ওকে তুই যখন সাথে করে এনেছিস তখন এক কাজ করিসনি কেন? ওর মুখে গাবলা গাবলা পাউডার মাখিয়ে দে আর অনেক ভালো ব্র্যান্ডের লিপস্টিক ঠোঁটে লাগিয়ে দিস, নইলে মনে হচ্ছে কালো কাওয়া। শোনো, তোমরা স্কুলে এসেছো লেখাপড়া করার জন্য নাকি মানুষকে নিয়ে মজা করার জন্য? বলো, আমি কালো হতে আমার কি দোষ? যদি তোমরা কালো হতে আর তোমাকে নিয়ে কেউ এরকম করতো, তাহলে তোমাদের কেমন লাগতো বলো? পূজা এভাবে তাদেরকে উত্তর দিল ঠিকই, কিন্তু তার মনের মধ্যে দুঃখ রয়ে গেল। স্কুলের বেঞ্চের এক কোণে বসে সে অনেক জোরে জোরে কাঁদতে লাগলো। স্কুল ছুটির পরে পূজা বাড়িতে চলে আসলো আর ঘরের এক কোণে বসে তার মা বাবাকে স্মরণ করে খুবই কান্না করতে লাগলো। এদিকে পূজা মনের দুঃখে কান্না করছিল, ওদিকে সান্ধিয়া পূজার রুমে এসে বলল, এই যে কালো বান্ধবী, তোকে নিয়ে স্কুলে গেলাম। স্কুলের ছাত্রছাত্রীরা তোকে সবাই কি বললো? এতে কি তোর কোনো লাজ শরম হয়েছে নাকি আবারও স্কুলে যাবি? তার চেয়ে আমি তোকে পরামর্শ দিই, শোন, তোর আর স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। লেখাপড়া করে তোকে চাকরি দেবে কে? দেখতে তো বান্ধবীর মতো। তুই আজ থেকে বাহিরেও যাবি না, বাড়ির ভিতরে থাকবি আর ঘরের কাজ করবি, ঠিক আছে? সান্ধিয়া, বাহিরের মানুষ তো আমাকে নিয়ে মজা করে, তার সঙ্গে তুমিও কেন এরকম করো? তুমি তো আমার নিজের চাচাতো বোন, তুমি তো আমার দিকে সাপোর্ট করতে পারো, তাই না বলো? বাহিরের লোকজন আর তুমি যতই আমাকে নিয়ে ঠাট্টা করো, আমি লেখাপড়া কখনোই ছাড়বো না। আমি আমার পড়াশোনা চালিয়ে যাব। হতে তো পারে যে বড় হয়ে আমি একদিন অনেক বড় অফিসার হয়েছি। স্বপ্ন স্বপ্ন দেখতে থাকো। স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। এটা মনে রাখিস যে তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কখনো তা বাস্তবে রূপ ধারণ করবে না। এরপরে পূজা সেখান থেকে রাগ করে চলে গেল ও ঘরের কাজ করতে লাগলো। ঘরের সমস্ত কাজকাম সেরে সে পড়াশোনা করতে বসলো। পূজা খুবই মন দিয়ে পড়াশোনা করত। কিছুদিন পরে পরীক্ষার রেজাল্ট বের হলো। পূজা অনেক ভালো নম্বর পেয়ে পাস হলো। পূজার টিচার পূজার উপরে খুবই খুশি হলো ও পূজার অনেক প্রশংসা করলো। ওদিকে সান্ধিয়ার উপর খুবই রেগে গেল আর বলল, পূজা, তুমি তো মন দিয়ে লেখাপড়াই করো না, সব সময় মেকআপ আর ফ্যাশন নিয়ে আছো। এটা প্রতিষ্ঠান, এখানে পড়াশোনার দাম। এখানে তোমার সাজুগুজুর কোনো মূল্য নেই। ভালো করে পড়ালেখাতে মন দাও, নইলে আমি তোমার বাবার কাছে তোমার সম্পর্কে অভিযোগ করব বলে দিলাম।
টিচারদের এরকম অপমানের কারণে সান্ধিয়া একেবারে রেগে আগুন হয়ে গেল। সে পূজার প্রতি খুবই রেগে গেল ও তার প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। সে তার বান্ধবীদেরকে বলল, কাঞ্চন, দেখেছিস ওই কালো বান্ধবীর জন্য আমাকে কতটা অপমান হতে হলো। আমি এমন এক কাজ করব যে সারা জীবনের জন্য ওর যেন মনে থাকে। সান্ধিয়া ও তার বান্ধবী কাঞ্চন দুইজনে মিলে একটি প্ল্যান করলো। পরের দিন যখন পূজা স্কুলে আসলো তখন সে পূজাকে বলল, পূজা, আমার বান্ধবীর বোনের কাছে অনেক সুন্দর একটি ক্রিম আছে। ওই ক্রিমটা লাগালে তোমার কালোটা অনেকটা দূর হয়ে যাবে আর তোমার দাগও থাকবে না। তুমি এটা ব্যবহার করে দেখতে পারো। কাঞ্চন, হঠাৎ করে আমাকে ভালোবাসতে শুরু করলে? বুঝতে পারলাম না, নাকি আমাকে কষ্ট দেওয়ার জন্য কোনো প্ল্যান তৈরি করে রেখেছো মনে মনে? বলো তো। উফ, না না পূজা, তুমি যেটা মনে করছো সেটা নয়। আসলে আমি তোমাকে হেল্প করতে চাই আর আমিও তোমার কাছ থেকে হেল্প নিতে চাই। তুমি লেখাপড়ায় অনেক ভালো না, তুমি আমাকে সাহায্য করবে? আমি তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাই পূজা। তুমি তো সান্ধিয়ার বান্ধবী। যদি সান্ধিয়া এসব জানে যে তুমি আমার উপকার করতে চাচ্ছ আর আমার বান্ধবী হতে চাইছো, তাহলে তো সান্ধিয়া তোমার উপরে রাগ করবে। পূজা, তুমি এ নিয়ে ভেবো না, আমি ওকে সামলে নিব, ওকে বোঝাবো। তুমি বলো, তুমি কি সেই ক্রিমটা নিতে চাও? আমি কি আনবো তোমার জন্য? আচ্ছা ঠিক আছে, তুমি যদি সত্যি বলে থাকো তাহলে আমার জন্য এনো, আমি একবার ব্যবহার করেই দেখি। পরের দিন কাঞ্চন সেই ক্রিমটি নিয়ে আসলো আর পূজাকে বলল, পূজা, এই যে নাও আয়ুর্বেদিক ক্রিম। এটা তুমি প্রতিদিন ঘুমানোর সময় লাগাবে, দেখবে আস্তে আস্তে তোমার কালো রং দূর হয়ে গেছে আর মুখের দাগগুলো থাকবে না। পূজা বিশ্বাস করে সেই ক্রিমটি কাঞ্চনের কাছ থেকে নিল। সে বাড়ি চলে গেল স্কুল ছুটির পরে। যখন রাত্রি হলো সে মুখে সেই ক্রিমটি লাগিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে যখন পূজার ঘুম ভাঙলো, পূজা আয়নাতে তার চেহারায় দেখলো তার চেহারা আগের চেয়েও অনেক বেশি খারাপ হয়ে গেছে। পূজার চেহারার দাগ আরো অনেক বড় বড় হয়ে গেছে, আরো বিশ্রী হয়ে গেছে তার চেহারা। পূজা স্কুলে গিয়ে কাঞ্চনের কাছে গিয়ে বলল, কাঞ্চন, তুমি এটা কি করেছো? দেখো তো আমার মুখটা আরো বেশি খারাপ হয়ে গেছে। খারাপ হয়েছে তো কি হয়েছে, আগে থেকে তো তুমি বিশ্রী ছিলে। আর তাছাড়া এটা আমি করিনি, এটা হচ্ছে সান্ধিয়ার প্ল্যান। পূজার বাচ্চা, কালো বান্ধরিয়া, তোকে আমি প্রতিশোধ দিয়ে ছাড়বো মনে মনে ফোন করেছিলাম, আমি সেটাই করেছি। তুই আর কখনো আমার স্কুলে যাবি না। পূজা অনেক কষ্ট পেল আর সে কান্না করতে করতে বাড়ি না ফিরে গিয়ে জঙ্গলের মধ্যে গেল। জঙ্গলের মধ্যে বসে খুবই কান্না করতে লাগলো। সে সময় একটি পরী প্রকট হয়ে গেল আর বলল, পূজা, তুমি কান্না করো না, আমি তোমার দুঃখ সম্পর্কে সব জানি, আমি তোমাকে সাহায্য করতে চাই। এই যে নাও জাদুর পাউডার ও লিপস্টিক। এই পাউডার লাগানোর সঙ্গে সঙ্গে তুমি দেখতে অনেক সুন্দরী হয়ে যাবে, আর এই লিপস্টিক লাগানোর সঙ্গে সঙ্গে তোমার কালো ঠোঁট গোলাপি হয়ে যাবে। এই জাদুর পাউডার ও লিপস্টিক তোমাকে সব সময় সাহায্য করবে, সকল বিপদ আপদেও রক্ষা করবে। পরীর দেওয়া লিপস্টিক ও পাউডার পেয়ে পূজা খুবই খুশি হলো। সেগুলো নিয়ে পূজা বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে সে তার মুখে ও ঠোঁটে জাদুর দেওয়া পাউডার ও লিপস্টিক লাগালো। লিপস্টিক ও পাউডার লাগানোর সঙ্গে সঙ্গে পূজা দেখতে খুবই সুন্দরী হয়ে গেল। পরের দিন যখন পূজা স্কুলে গেল তখন তাকে দেখে সবাই অবাক হয়ে গেল। সান্ধিয়া তো হিংসে জ্বলে যাচ্ছিল। অবশেষে সান্ধিয়া পূজার কাছে এসে বলল, এই ফকিনীর বাচ্চা, বল কি হয়েছে? তুই মুখে কি লাগিয়েছিস? তুই আমার থেকেও বেশি সুন্দরী হলি কি করে? পূজা সান্ধিয়ার কাছে জাদুর পাউডার ও লিপস্টিক সম্পর্কে সব সত্য কথা বলে দিল। সব শুনে সান্ধিয়া পূজার কাছ থেকে জোর করে জাদুর লিপস্টিক ও পাউডারটি কেড়ে নিল ও তার মুখে অ্যাপ্লাই করলো। জাদুর পাউডার ও লিপস্টিক লাগানোর কিছুক্ষণ পরে সান্ধিয়া একেবারে কুৎসিত কালো হয়ে গেল। সান্ধিয়া তার চেহারা দেখে খুবই কষ্ট পেল ও জোরে জোরে কান্না করতে লাগলো। তখন জাদুর পাউডারের মধ্যে থেকে আওয়াজ আসলো, সান্ধিয়া, তুমি আসলে খুবই খারাপ মেয়ে। তুমি তোমার কর্মের প্রতিদান পেয়েছো। তুমি সারাটা জীবন এরকম কালো হয়েই কাটাবে। সান্ধিয়া, তোমার ঠোঁট চিরজীবনের জন্য কালোই থেকে যাবে। যত দামি ব্র্যান্ড দিয়ে তুমি লিপস্টিক পরো না কেন, তোমার কালো ঠোঁট কখনোই ঢাকবে না। তোমার অনেক অহংকার ছিল না, দেখো এখন তোমার অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কোনো একটি গ্রামে অমৃতা এবং নয়না নামের দুই বোন বসবাস করত। অমৃতার গায়ের রং কালো ছিল, কিন্তু তার স্বভাব অনেক ভালো ছিল। সে অন্যের সাথে খুবই ভালো ব্যবহার করত। অন্যদিকে নয়না দেখতে ছিল অপরূপ সুন্দরী
এর সাথে সাথে সে ভীষণ অহংকারী এবং লোভীও ছিল। সে অমৃতার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। একদিন অমৃতা ন্যানার ফেভারিট নেল পলিশটি তার নখে লাগিয়ে নেয়, যেটা দেখে ন্যানা প্রচন্ড রেগে যায় এবং বলে, তোর সাহস কিভাবে হলো আমার নেল পলিশ তোর নখে লাগানোর? তোর ওই কালো হাতে আমার নেল পলিশ মানায় না। তুই আমার নেল পলিশ নোংরা করে দিলি। জানিস তুই কত দামি ছিল এটা? ন্যানা, তুমি তো আমার আপন বোন, তাহলে তুমি আমার সঙ্গে এমনটা কেন করো? তুই আমার আপন বোন হতেই পারিস না। কোথায় আমি এত সুন্দর ফর্সা দেখতে, আর তুই কোথায় কালো, একদম বাদরের মতো লাগে তোকে। চল যা, আমার ঘর থেকে বাইরে বেরো। আর হ্যাঁ, ভুলেও যদি আমার জিনিসে হাত দিয়েছিস তো। ন্যানার এমন কথা শুনে অমৃতা দুঃখী হয়ে নিজের রুমে চলে যায়। সেই জঙ্গলের পাশে হাতে একজন জাদুকর্ণী বসবাস করত। একদিন সেই জাদুকর্ণী নিজের জাদু শক্তির দ্বারা নদীর কিনারায় একটি জাদুর নীল পলিশের গাছ সৃষ্টি করে। শেষমেশ আমি আমার জাদু শক্তি দিয়ে এখানে মায়াবী নীল পলিশের গাছ তৈরি করে দিলাম। এখন গ্রামে যেই মেয়ে এই নীল পলিশ লাগাবে সেই মেয়ে আমার বশ হয়ে যাবে, আর সে আমার কাছে চলে আসবে। এইভাবেই এক এক করে আমি এই গ্রামের সকল মেয়েদেরকে নিজের হাতের মুঠোয় করে নেব, আর এরপর আমি সকলের বলি দিয়ে পৃথিবীর সব থেকে শক্তিশালী জাদুকর্ণী হয়ে যাব। এমনই একদিন নয়না তার কিছু বান্ধবীদের সঙ্গে করে নদীর কিনারায় বেড়াতে যাই। ঠিক তখন তার নজর পড়ে সেই নীল পলিশের গাছের ওপর, আর সেই গাছের ওপর রং বেরঙের নীল পলিশ দেখে নয়না তার বান্ধবীদেরকে বলে, আরে কাঞ্চন, দেখো এই গাছে কত সুন্দর সুন্দর রং বেরঙের নীল পলিশ। এত সুন্দর নেল পলিশ আমি আগে কখনো দেখিনি। আর এমনিতেও আমার নেল পলিশটা ওই কালো কুৎসিত অমৃতা নষ্ট করে দিয়েছে। চলো সবাই মিলে এই গাছ থেকে নেল পলিশ ছিঁড়ে নিই। হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু এমন গাছ আমি এর আগে কখনো দেখিনি। আশ্চর্যের বিষয় হচ্ছে এই গাছ এখানে কোথায় থেকে এলো? আরে ইয়ার, যেখান থেকে ইচ্ছা আসুক, এসেছে তো। আর এগুলো কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস। চল এখন বেশি ভাবিস না, আমরা নেল পলিশ ছিঁড়ে নিই, কেমন? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এমন ফ্রিতে নেল পলিশ সবসময় পাবো না, আর আমারটাও শেষ হয়ে গেছে। চল ইচ্ছা মতো ছিঁড়ে নিই। এরপর তারা ইচ্ছা মতো নেল পলিশ সেই গাছ থেকে ছিঁড়ে নেয়। এরপর যখনই বাড়িতে গিয়ে সেইগুলো তারা তাদের নখে লাগায়, নেল পলিশ লাগানোর সঙ্গে সঙ্গে তারা তিনজন জাদুর সাহায্যে সেই জাদুকর্ণীর গুহাতে পৌঁছায়। তারা তিনজনে হঠাৎ করে নিজেদেরকে এমনভাবে বন্দি গুহার মধ্যে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। আরে, এটা আমরা কোথায় চলে এলাম? তখন সেই জাদুকর্ণী সেখানে হাজির হয় এবং হাসতে হাসতে বলে, আরে বাহ, সুন্দর সুন্দর মেয়েরা, তোমাদেরকে আমার এখানে স্বাগতম। তাহলে শেষমেশ তোমরা আমার জালে পা দিয়েই দিলে। আমার সৃষ্টি জাদুর নেল পলিশের গাছ থেকে তোমরা শেষমেশ নেল পলিশ লাগিয়ে নিলে। এখন দেখাবো মজা। এখন আস্তে আস্তে বাকি মেয়েরাও আমার নেল পলিশের জালে ফেসে যাবে। এরপর আমি তোমাদের সবাইকে বলি দিয়ে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর্ণী হয়ে যাব। এমনটা বলে জাদুকর্ণী অনেক জোরে জোরে হাসতে শুরু করে। এরপর নয়না বলে, দেখো আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাদের, বদলে তুমি তোমার নেল পলিশ ফিরিয়ে নাও। না, আমি তোদেরকে ছাড়বো না, তোদেরকে আমি বলি দেব। আর তোদের মতো সুন্দর সুন্দর মেয়েদেরকে বলি দিলে আমার দেবতা অনেক খুশি হবে, আর আমাকে খুব তাড়াতাড়ি অনেক শক্তিশালী বানিয়ে দিবে। আর এই উদ্দেশ্যেই তো আমি ওইখানে জাদুর নেল পলিশের গাছ লাগিয়েছিলাম, যেন গ্রামের মেয়েরা আমার বানানো জালে ফেসে যায়। এখন তোমরা তিনজন আমার কবজায়, আর আমার হাত থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। অন্যদিকে অনেকক্ষণ সময় কেটে যাবার পরও নয়নাকে বাড়িতে না পেয়ে অমৃতা খুবই চিন্তিত হয়ে পড়ে। অমৃতা নয়নাকে খোঁজার জন্য নয়নার বান্ধবীদের বাড়িতে যায়, কিন্তু সেইখানে গিয়ে অমৃতা জানতে পারে যে নয়নার বান্ধবীরা কেউই বাড়িতে নেই। অমৃতা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং তার বোন নয়নাকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে আসে। তখন হঠাৎ করেই তার নজর পড়ে সেই নেল পলিশের গাছের ওপর। সেই গাছটিকে দেখে অমৃতা ভীষণ চমকে যায় এবং ভাবতে শুরু করে, আরে এটা আবার কেমন গাছ? এর উপর রং বেরঙের নেল পলিশ লাগানো। আজ পর্যন্ত তো আমি কোথাও এমন গাছ দেখিনি। কালকে যখন আমি এই দিক দিয়ে এসেছিলাম তখন তো এখানে এই গাছটা ছিল না। তাহলে রাতারাতি হঠাৎ করেই এই গাছটি এখানে এলো কিভাবে? এর মধ্যে কোনো ঝামেলা নেই তো? অমৃতা এমনটা ভাবছিল। ঠিক সেই সময়ে সেখানে অনেক সুন্দর একটি মেয়ে চলে আসে এবং সেই নেল পলিশের গাছ থেকে নেল পলিশ ছিঁড়ে নিজের নখে লাগায়। আর দেখতে দেখতে সেই মেয়েটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। আর এইটা দেখে অমৃতা ভীষণভাবে চমকে যায়। মনে হচ্ছে এটা কোনো মায়াবী গাছ।
আর কোনো একজন নিজের অসৎ উদ্দেশ্য সফলের জন্যই এখানে এই গাছটি স্থাপন করেছে। আর এখন তো আমার মনে হচ্ছে আমার বোন এই নেল পলিশ লাগিয়েই অদৃশ্য হয়ে গেছে। বোন পর্যন্ত পৌঁছাতে হলে আমাকে জেনে বুঝেই এই নেল পলিশ ইউজ করতে হবে। অমৃতা সেই নেল পলিশ নিজের নখে লাগছিল। ঠিক সেই সময় সেখানে একটি পরী এসে হাজির হয় আর সে অমৃতাকে বলে, দাঁড়াও নয়না, তুমি এটা কি করতে যাচ্ছ? ওই দুষ্টু জাদুকর্ণীর সঙ্গে তুমি একা লড়াই করতে পারবে না। এখন এইসব বলার সময় নেই। যে কোনো মূল্যে আমাকে আমার বোনের জীবন বাঁচাতে হবে। এর জন্য যদি আমার জীবন চলে যায় তাতেও কোনো আফসোস নেই। শুধু তাই নয়, ওইখানে গ্রামের অনেক মেয়েরাও আছে। অমৃতা, তুমি খুবই ভালো একটা মেয়ে, আর তোমার বোন তোমার সঙ্গে খুবই বাজে ব্যবহার করেছে, কিন্তু তুমি তোমার বোনকে অসম্ভব ভালোবাসো। এর কারণে নিজের জীবন বিপদে ফেলে নিজের বোনকে বাঁচানোর চেষ্টা করছো। কিন্তু তুমি জানো না ওই জাদুকর্ণী ঠিক কতটা ভয়ঙ্কর। ও গ্রামের সুন্দর সুন্দর মেয়েদেরকে বলি দিয়ে সব থেকে শক্তিশালী জাদুকর্ণী হতে চাই। এর কারণে আমি তোমাকে এই জাদুর ছাই দিচ্ছি। ওইখানে যেই তুমি জাদুকর্ণীর শরীরে এই জাদুর ছাই লুকিয়ে লুকিয়ে ছিটিয়ে দিও। এই জাদুর ছাই ওর শরীরের স্পর্শে আসলেই ও ভস্ম হয়ে যাবে। এরপর অমৃতা সেই জাদুর ছাই নিজের কাছে লুকিয়ে নেয় এবং সেই জাদুর নীল পলিশের কাছ থেকে একটা নীল পলিশ ছিঁড়ে নেয় এবং সেটা নিজের নখে লাগিয়ে নেয়। আর চোখের পলকেই সেও সেই জাদুকর্ণীর গুহাতে পৌঁছে যায় আর সে জাদুকর্ণীকে ডাকতে শুরু করে, দুষ্ট জাদুকর্ণী, আমার সামনে আই। আমি জানি যে তুই আমার বোন এবং বাকি গ্রামের মেয়েদেরকে এইখানে বন্দি করে রেখেছিস। তোর ভালো এইটাতেই হবে যে ওদের সবাইকে ছেড়ে দে, নয়তো তোর সাথে কিন্তু ভালো হবে না। তখন জাদুকর্ণী হাসতে হাসতে সেখানে এসে উপস্থিত হয়। তুই আমার কিচ্ছু করতে পারবি না। তুই তো একটা সাধারণ মেয়ে, আর আমার কাছে জাদুর শক্তি আছে, আর আমি খুব তাড়াতাড়ি সব মেয়েদের বলি দিয়ে অনেক শক্তিশালী হয়ে যাব। আমি তোকে কখনোই এটা করতে দিব না দুষ্টু জাদুকর্ণী। তোর উদ্দেশ্যে আমি তোকে কখনোই সফল হতে দিব না। অমৃতার এই কথা শুনে জাদুকর্ণী তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করে, আর এই সুযোগেই অমৃতা সেই জাদুর ছাই বের করে জাদুকর্ণীর ওপর ছিটিয়ে দেয়। জাদুর ছাই পড়তেই জাদুকর্ণীর গায়ে জ্বালা করতে শুরু করে এবং তার গায়ে আগুন ধরে যায় আর সে চিৎকার করতে শুরু করে, আরে এটা কি হচ্ছে? আমার গায়ে আগুন ধরে গেল কিভাবে? আরে কেউ বাঁচাও আমাকে! এটা বলে জাদুকর্ণী চিৎকার করতে থাকে আর চোখের পলকেই জাদুকর্ণী পুড়ে একদম ছাই হয়ে যায়। জাদুকর্ণী মারা যেতেই সকল মেয়েরা জাদুকর্ণীর কারাগার থেকে মুক্তি পেয়ে যায়। এরপর সকল মেয়েরা অমৃতাকে ধন্যবাদ জানায়। ন্যানাও তার কাজের জন্য অনেক পস্তায় এবং সে অমৃতার কাছ থেকে ক্ষমা চায়। অমৃতা, আমার সোনা বোন, আমাকে ক্ষমা করে দাও। আমি সবসময় তোমার গায়ের কালো রং নিয়ে তোমার সাথে মজা করেছি, কিন্তু তুমি আমাকে কত ভালোবাসো। আমাকে খুঁজতে খুঁজতে তুমি তোমার জীবন বাঁচিয়ে রেখে এইখান পর্যন্ত চলে এসেছো আর আমার জীবন বাঁচিয়েছো। সত্যি তুমি এই পৃথিবীর সব থেকে ভালো একটা বোন। এটা বলে ন্যানা অমৃতাকে জড়িয়ে ধরে। এরপর অমৃতা, ন্যানা এবং বাকি সকল মেয়েরা খুশি হয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে। জাদুকর্ণীর মৃত্যুর পর সবকিছু ঠিক হয়ে যায় আর সবাই হাসি খুশিতে বসবাস করতে শুরু করে। কোনো একটি গ্রামে অমৃতা এবং ন্যানা নামের দুই বোন বসবাস করত। অমৃতার গায়ের রং কালো ছিল, কিন্তু তার স্বভাব অনেক ভালো ছিল। সে অন্যের সাথে খুবই ভালো ব্যবহার করত। অন্যদিকে ন্যানা দেখতে ছিল অপরূপ সুন্দরী। এর সাথে সাথে সে ভীষণ অহংকারী এবং লোভীও ছিল। সে অমৃতার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। একদিন অমৃতা ন্যানার ফেভারিট নেল পলিশটি তার নখে লাগিয়ে নেয়, যেটা দেখে ন্যানা প্রচন্ড রেগে যায় এবং বলে, তোর সাহস কিভাবে হলো আমার নেল পলিশ তোর নখে লাগানোর? তোর ওই কালো হাতে আমার নেল পলিশ মানায় না। তুই আমার নেল পলিশ নোংরা করে দিলি। জানিস তুই কত দামি ছিল এটা? ন্যানা, তুমি তো আমার আপন বোন, তাহলে তুমি আমার সঙ্গে এমনটা কেন করো? তুই আমার আপন বোন হতেই পারিস না। কোথায় আমি এত সুন্দর ফর্সা দেখতে, আর তুই কোথায় কালো? একদম বাদরের মতো লাগে তোকে। চল যা, আমার ঘর থেকে বাইরে বেরো। আর হ্যাঁ, ভুলেও যদি আমার জিনিসে হাত দিয়েছিস তো। ন্যানার এমন কথা শুনে অমৃতা দুঃখী হয়ে নিজের রুমে চলে যায়। সেই জঙ্গলের পাশে একজন জাদুকর্ণী বসবাস করত। একদিন সেই জাদুকর্ণী নিজের জাদু শক্তির দ্বারা নদীর কিনারায় একটি জাদুর নীল পলিশের গাছ সৃষ্টি করে। শেষমেশ আমি আমার জাদু শক্তি দিয়ে এখানে মায়াবী নীল পলিশের গাছ তৈরি করে দিলাম। এখন গ্রামে যেই মেয়ে এই নীল পলিশ লাগাবে
সেই মেয়ে আমার বশ হয়ে যাবে আর সে আমার কাছে চলে আসবে। এইভাবেই এক এক করে আমি এই গ্রামের সকল মেয়েদেরকে নিজের হাতের মুঠোয় করে নেব, আর এরপর আমি সকলের বলি দিয়ে পৃথিবীর সব থেকে শক্তিশালী জাদুকর্মী হয়ে যাব। এমনই একদিন নয়না তার কিছু বান্ধবীদের সঙ্গে করে নদীর কিনারায় বেড়াতে যাই। ঠিক তখন তার নজর পড়ে সেই নীল পলিশের গাছের ওপর, আর সেই গাছের ওপর রং বেরঙের নীল পলিশ দেখে নয়না তার বান্ধবীদেরকে বলে, আরে কাঞ্চন, দেখো এই গাছে কত সুন্দর সুন্দর রং বেরঙের নীল পলিশ। এত সুন্দর নীল পলিশ আমি আগে কখনো দেখিনি। আর এমনিতেও আমার নীল পলিশটা ওই কালো কুৎসিত অমৃতা নষ্ট করে দিয়েছে। চলো সবাই মিলে এই গাছ থেকে নীল পলিশ ছিঁড়ে নিই। হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু এমন গাছ আমি এর আগে কখনো দেখিনি। আশ্চর্যের বিষয় হচ্ছে এই গাছ এখানে কোথায় থেকে এলো। আরে ইয়ার, যেখান থেকে ইচ্ছা আসুক, এসেছে তো। আর এগুলো কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস। চল এখন বেশি ভাবিস না, আমরা নেল পলিশ ছিঁড়ে নিই, কেমন? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এমন ফ্রিতে নেল পলিশ সবসময় পাবো না, আর আমারটাও শেষ হয়ে গেছে। চল ইচ্ছা মতো ছিঁড়ে নিই। এরপর তারা ইচ্ছা মতো নেল পলিশ সেই গাছ থেকে ছিঁড়ে নেয়। এরপর যখনই বাড়িতে গিয়ে সেইগুলো তারা তাদের নখে লাগায়, নেল পলিশ লাগানোর সঙ্গে সঙ্গে তারা তিনজন জাদুর সাহায্যে সেই জাদুকর্মীর গুহাতে পৌঁছায়। তারা তিনজনে হঠাৎ করে নিজেদেরকে এমনভাবে বন্দি গুহার মধ্যে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। আরে, এটা আমরা কোথায় চলে এলাম? তখন সেই জাদুকর্মী সেখানে হাজির হয় এবং হাসতে হাসতে বলে, আরে বাহ, সুন্দর সুন্দর মেয়েরা, তোমাদেরকে আমার এখানে স্বাগতম। তাহলে শেষমেশ তোমরা আমার জালে পা দিয়েই দিলে। আমার সৃষ্টি জাদুর নেল পলিশের কাছ থেকে তোমরা শেষমেশ নেল পলিশ লাগিয়ে নিলে। এখন দেখাবো মজা। এখন আস্তে আস্তে বাকি মেয়েরাও আমার নেল পলিশের জালে ফেসে যাবে। এরপর আমি তোমাদের সবাইকে বলি দিয়ে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর্মী হয়ে যাব। এমনটা বলে জাদুকর্মী অনেক জোরে জোরে হাসতে শুরু করে। এরপর নয়না বলে, দেখো আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাদের, বদলে তুমি তোমার নেল পলিশ ফিরিয়ে নাও। না, আমি তোদেরকে ছাড়বো না, তোদেরকে আমি বলি দেব। আর তোদের মতো সুন্দর সুন্দর মেয়েদেরকে বলি দিলে আমার দেবতা অনেক খুশি হবে আর আমাকে খুব তাড়াতাড়ি অনেক শক্তিশালী বানিয়ে দিবে। আর এই উদ্দেশ্যেই তো আমি ওইখানে জাদুর নেল পলিশের গাছ লাগিয়েছিলাম, যেন গ্রামের মেয়েরা আমার বানানো জালে ফেসে যায়। এখন তোমরা তিনজন আমার কবজায়, আর আমার হাত থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। অন্যদিকে অনেকক্ষণ সময় কেটে যাবার পরও নয়নাকে বাড়িতে না পেয়ে অমৃতা খুবই চিন্তিত হয়ে পড়ে। অমৃতা নয়নাকে খোঁজার জন্য নয়নার বান্ধবীদের বাড়িতে যায়, কিন্তু সেইখানে গিয়ে অমৃতা জানতে পারে যে নয়নার বান্ধবীরা কেউই বাড়িতে নেই। অমৃতা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং তার বোন নয়নাকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে আসে। তখন হঠাৎ করেই তার নজর পড়ে সেই নেল পলিশের গাছের ওপর। সেই গাছটিকে দেখে অমৃতা ভীষণ চমকে যায় এবং ভাবতে শুরু করে, আরে এটা আবার কেমন গাছ, এর উপর রং বেরঙের নেল পলিশ লাগানো। আজ পর্যন্ত তো আমি কোথাও এমন গাছ দেখিনি। কালকে যখন আমি এই দিক দিয়ে এসেছিলাম তখন তো এখানে এই গাছটা ছিল না, তাহলে রাতারাতি হঠাৎ করেই এই গাছটি এখানে এলো কিভাবে? এর মধ্যে কোনো ঝামেলা নেই তো? অমৃতা এমনটা ভাবছিল। ঠিক সেই সময়ে সেখানে অনেক সুন্দর একটি মেয়ে চলে আসে। সোনাপুর নামক গ্রামে সুরভি নামে একটি মেয়ে তার মামা ও মামির সঙ্গে তাদের বাড়িতেই থাকত। কিছুদিন আগে একটি সড়ক দুর্ঘটনায় সুরভির মা বাবা ইন্তেকাল করে। এজন্য সুরভির মামা সুরভিকে সাথে নিয়ে তাদের বাড়ি চলে যায়। কিন্তু সুরভির মামি সুমিত্রা ছিল খুবই বজ্জাত, বদমেজাজি ও নির্দয় একজন মহিলা। সে সব সময় গরিব ও অসুন্দর মানুষদের প্রতি অত্যাচার করত। এদিকে সুরভি এতিম ও দরিদ্র হওয়ার সাথে সাথে সে দেগুচ্ছিত। এজন্য সুমিত্রা সুরভির প্রতি আরো অনেক বেশি অত্যাচার করত। সে সুরভিকে মোটেও পছন্দ করত না। সারাটা দিন তাকে দিয়ে কাজ করিয়ে নিত আর যখন ইচ্ছে হতো তখনই তাকে অনেক পেটাতো। কালো হওয়ার কারণে বাইরের লোকের অনেক কটু কথা শুনতে হতো সুরভিকে। ওদিকে ঘরের মধ্যে তার মামিও তাকে অনেক জ্বালাতন করত। সুরভির মামাতো বোন কাবিয়া ছিল দেখতে অনেক সুন্দরী। সুমিত্রা তার মেয়ে কাবিয়াকে অনেক বেশি ভালোবাসতো, আয় তুলে রাখত। নিজের মায়ের দেখা দেখি কাবিয়া নিজেও সুরভিকে অনেক অত্যাচার করত। সুরভিকে কালো, কালো কাওয়া, বান্দর, আল্লাহ জানে আরো কত কি নাম ধরে ডাকে।
কালো বান্দরি কোথায়? কালো কাওয়া এই বাড়িটার কালো পেতনি কোথায় যে গিয়েছে? কানে কি কথা শোনা যাচ্ছে না, নাকি কানের মধ্যে সরিষার তেল ঢেলে রেখেছে? কালো কাওয়া কোথায় মরেছিস? তাড়াতাড়ি আমার কাছে আয়, আমি মাম্মির সঙ্গে পার্টিতে যাব। কানে কি কথা কিছুই যাচ্ছে না? আমার স্যান্ডেল আর নতুন ড্রেস কোথায় রেখেছিস? এদিকে আয়, তাড়াতাড়ি আমাকে সবকিছু রেডি করে দে। কাবিয়ার চিৎকারের আওয়াজ শুনে সুরভি দৌড়ে তার রুমে আসে আর তাড়াতাড়ি স্যান্ডেল খোঁজ করে তার হাতে তুলে দেয়। সুমিত্রা ও কাবিয়া দুইজনে রেডি হয়ে পার্টিতে যেতে লাগলো। তখন মনে মনে ভয় নিয়ে সুরভি তার মামি সুমিত্রাকে বলল, মামি আমিও আপনাদের সঙ্গে বার্থডে পার্টিতে যেতে চাই। সেই মা মরার পর থেকে না কোনো বিয়ে পার্টিতে গিয়েছি, না কোনো দাওয়াতে, আর বাহিরেও যাওয়া হয় না। সারাটা দিন ঘরের মধ্যে বসে বসে ঘরের কাজ করি, অনেক বোর লাগতেছে, একটুও ভালো লাগছে না। আমি যাব মামি। মুখপুরি কারামজালি বান্ধবী কোথাকার, তুই ভুলে গেছিস 6 মাস আগের কথা? যেদিন আমার বান্ধবীরা এসেছিল, তোকে দেখে আমার কতটা ইনসাল্ট হয়েছিল, সেই কথা আমি আজও ভুলিনি। ও, বুঝতে পেরেছি, তুই চাইছিস আমি তোকে নিয়ে আমার মেয়ের বান্ধবীর বার্থডে পাঠিয়ে যাই, আর সেখানে গিয়ে আমার আর আমার মেয়ের তোর কারণে অপমানিত হতে হয়। নিজের চেহারাটাকে একবারও আয়না দিয়ে দেখিস না? যদি দেখতি তাহলে এমন কথা বলতি না। তোর মতো কালির কয়লা কুচ্ছিত কাও বান্দরি বাড়ির মধ্যে থেকে কাজ করার জন্য পৃথিবীতে এসেছিস। পার্টিতে যাবে তো আমাদের মতো সুন্দরী মেয়েরা, আমার মেয়ে কাবিয়ার মতো দেখতে সুন্দরী মেয়েরা, তোর মতো কালো কাওয়া নয়। চুপচাপ ঘরের মধ্যে থাকবি আর বাড়ির কাজ করবি, ঠিক আছে? এই কালো কাওয়া, আমার একটা কথা শুনে রাখ, আমরা তো পার্টিতে যাচ্ছি। আমাদের অনুপস্থিতিতে আমাদের কোনো জিনিসে যদি হাত লাগাস তাহলে দেখিস তোকে কি করি। আমি টেবিলের উপরে অনেক দামি ব্র্যান্ডের লিপস্টিক রেখে যাচ্ছি, খবরদার তোর কালো ঠোঁটে ওই লিপস্টিক দিবি না, বুঝেছিস? আর কালকে আমি আরেকটি পার্টিতে অ্যাটেন্ড করব, এজন্য আমার কালো ড্রেসটি আয়রন করে রাখবি। কথা বলে সুমিত্রা ও তার মেয়ে কাবিয়া রেডি হয়ে পার্টিতে চলে গেল। আর কালো রঙের কারণে অসহায় হয়ে সুরভি মন খারাপ করে বাড়িতে একাই রয়ে গেল। এরপর মন খারাপ করে সুরভি আয়নার সামনে গেল আর নিজের চেহারা দেখে দেখে নিজেই নিজেকে কথা বলতে লাগলো। কাবিয়া আপু দেখতে কত সুন্দর, আমি যদি কাবিয়ার মতো দেখতে সুন্দর হতাম তাহলে হয়তো মামি আমাকে ভালোবাসতো, আমাকেও কাবিয়া আপুর মতো পার্টিতে নিয়ে যেত। আসলে মামি তো কালো মানুষ পছন্দ করে না, আমি কালো, এজন্যই হয়তো মামি আমার সঙ্গে এমনটা করে। আর মামি আর কাবিয়া আপুর কি দোষ দেব? পরিলোকে অনেক সুন্দর সুন্দর পরীরা একসঙ্গে বসবাস করত। তাদের মধ্যে একজন পরী ছিল যার নাম ছিল সিন্ড্রেলা পরী। সিন্ড্রেলা পরী দেখতে অনেক সুন্দর ছিল। তার লম্বা ঘন কালো চুল, ফর্সা গায়ের রং, টানা টানা চোখ এবং গোলাপি ঠোঁট ছিল। সিন্ড্রেলা পরী দেখতে যেমন সুন্দর ছিল, তার স্বভাব চরিত্র ছিল তেমন সুন্দর। সে মানুষের সঙ্গে অনেক ভালো ব্যবহার করত। তার মনটা ছিল অনেক দয়ালু। সিন্ড্রেলা পরী প্রায় সময় পৃথিবীতে যেত এবং গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করত। একদিন সিন্ড্রেলা পরী রানী পরীর কাছে যায় এবং তাকে বলে, রানী পরী, আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। আমি ভেবেছি যে পৃথিবী লোকে একটা জাদুর কেকের গাছ লাগাবো। সিন্ড্রেলা পরী, এটা তুমি খুব ভালো ভেবেছো। এটার সাহায্যে পৃথিবীর গরিব অনাথ বাচ্চাগুলো নিজেদের জন্মদিন খুব ভালোভাবে উদযাপন করতে পারবে, আর সেখানকার মানুষজনেরও অনেক সাহায্য হবে। সত্যি তোমার এই সিদ্ধান্তে আমি মুগ্ধ। তোমার এই সিদ্ধান্ত যদি অটুট থাকে তাহলে একদিন না একদিন পৃথিবী থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে আর সকল মানুষজন একসঙ্গে হাসি খুশিতে বসবাস করবে। রানী পরীর অনুমতি পাওয়ার পর সিন্ড্রেলা পরী পৃথিবী লোকে পৌঁছে যায়। সে নিজের জাদু শক্তির দ্বারা পৃথিবীতে অবস্থিত সবথেকে দরিদ্র গ্রামটি খুঁজে বের করে, যেখানকার মানুষজন খুব কষ্ট করেই 2 বেলার খাবার জোগাড় করে। ওই গ্রামে গিয়ে সিন্ড্রেলা পরী নদীর কিনারায় একটা জাদুর কেকের গাছ রোপণ করে। আর তারপর থেকে সেই গ্রামে যে বাচ্চার জন্মদিন হতো, প্রত্যেকটা বাচ্চাকেই সেই গাছ একটা করে জাদুর কেক দিত। এভাবেই কিছুদিন কেটে যায়। সেই গ্রামে সীমা নামের একজন ধনী মহিলা বসবাস করত। সীমার দুষ্ট একটা মেয়ে ছিল যার নাম ছিল রেনু। রেনু ছিল ভীষণ চালাক একটা মেয়ে। তার কাছে কোনো জিনিসের কোনো কমতি ছিল না। তবুও ছোটবেলা থেকেই তার একটা বদ অভ্যাস ছিল, সে সব সময় চুরি করত।
রেনু গ্রামে ছোটখাটো চুরি করে বেড়াতো, আর তার মায়ের ভয়ে তাকে কেউ কিছু বলতো না। রেনুর স্বভাব চরিত্র দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। সেই গ্রামেই একটা ছোট্ট মেয়ে অ্যাঞ্জেলিনা তার মা সুমিত্রা এবং বাবা রাহুলের সঙ্গে বসবাস করত। অ্যাঞ্জেলিনার পরিবার ছিল ভীষণ দরিদ্র। তারা বাসি পচা শুকনো খাবার খেয়েই নিজেদের দিনাপাত করত। অ্যাঞ্জেলিনার বাবা রাহুল গ্রামেই শ্রমিকের কাজ করত এবং অ্যাঞ্জেলিনার মা সুমিত্রা তাকে শ্রমিকের কাজ করতে সাহায্য করত। অ্যাঞ্জেলিনা ছিল মাত্র 12 বছরের একটা মেয়ে, যে তার মা বাড়ি থেকে চলে যাবার পর বাড়ির সব কাজ করত এবং এর সাথে সাথে নিজের পড়ালেখাগুলো করত। অ্যাঞ্জেলিনার জন্মদিন খুব কাছাকাছি চলে এসেছিল। অ্যাঞ্জেলিনা তার মাকে বলে, মা, আগামী সপ্তাহে আমার জন্মদিন। ছোট্টবেলা থেকে এই পর্যন্ত তুমি একদিনও আমার জন্মদিনটা উদযাপন করনি। এবার কি আমার জন্মদিন উদযাপন করবে? মা, তুমি তো জানোই আমাদের বাড়ির অবস্থা। আমরা দুবেলার খাবারও অনেক কষ্ট করে জোগাড় করি। আমরা তোমার জন্মদিন উদযাপন করতে পারবো না মা। তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, তোমার বিয়ে শাদীর ব্যাপারও আছে। তুমি জানো না আমি আর তোমার বাবা কত কষ্ট করে একবেলা খাবার খেয়ে তোমার জন্য টাকা জমাচ্ছি। বার্থডে উদযাপন করা তো বড় লোকের কাজ, আমাদের মতো গরিবের ভাগ্যে এগুলো নেই মা। সুমিত্রা তার মেয়েকে যে কোনোভাবে বোঝানোর চেষ্টা করে এবং অ্যাঞ্জেলিনাও কথাগুলো বুঝতে পারে আর মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। অ্যাঞ্জেলিনা নিজের ঘরে বসে নিজের বার্থডের ব্যাপারে ভাবছিল, যদি আমরাও বড়লোক হতাম তাহলে আমারও জন্মদিন উদযাপন করা হতো। আমার তো কপালটাই খারাপ যে প্রতি বছরের মতো এই বছরও আমার জন্মদিন উদযাপন করা হবে না। এইসব ভেবে অ্যাঞ্জেলিনা মন খারাপ করে বসে থাকে এবং সে নিজের মন ভালো করার জন্য জঙ্গলের দিকে চলে যায়। অ্যাঞ্জেলিনা হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝখানে পৌঁছে যায় এবং সে নদীর কিনারায় বসে নিজের মনের কষ্টগুলো কমাচ্ছিল। জঙ্গলের সৌন্দর্যতা দেখে অ্যাঞ্জেলিনার খুব ভালো লাগে। সে তার মনের সকল কষ্ট ভুলে যায় এবং জঙ্গলের পশু পাখির সঙ্গে খেলা করতে থাকে। অ্যাঞ্জেলিনা জঙ্গলে থাকা একটা খরগোশকে তার মনের কথা খুলে বলে, তুমি জানো খরগোশ, আগামী সপ্তাহে আমার জন্মদিন, আর কেউ আমার জন্মদিনটা উদযাপন করবে না। আর কেউ যদি হতো যে আমার জন্মদিনে আমাকে সাহায্য করতো তাহলে কতই না ভালো হতো। অ্যাঞ্জেলিনার এই সব কথা সেই জাদুর গাছটি শুনে নেয়। সে অ্যাঞ্জেলিনাকে সাহায্য করার কথা ভাবে। শোনো অ্যাঞ্জেলিনা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি আর আমি তোমার কষ্টটা দূর করেও দিতে পারি। আমি রানীপরির অনুমতিতে এখানে রোপণ করা একটি জাদুর কেকের গাছ, আর আমি তোমাকে তোমার জন্মদিনে সাহায্য করব। অ্যাঞ্জেলিনা, তুমি তোমার জন্মদিন উদ্দেশ্যে আমার থেকে একটা কেক নিতে পারো এবং নিজের জন্মদিন উদযাপন করতে পারো। এটা শুনে অ্যাঞ্জেলিনা অনেক খুশি হয় এবং সে খুশি খুশি বাড়িতে গিয়ে তার মাকে সবকিছু খুলে বলে। কিন্তু অ্যাঞ্জেলিনার মা অ্যাঞ্জেলিনার কথাগুলো বিশ্বাস করে না। সে অ্যাঞ্জেলিনার সব কথাগুলো হেসে উড়িয়ে দেয়। দেখতে দেখতে অ্যাঞ্জেলিনার বার্থডের দিনও চলে আসে। অ্যাঞ্জেলিনা তার বাবা মায়ের থেকে আশীর্বাদ নেয় এবং খুশি হয়ে জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলে পৌঁছে অ্যাঞ্জেলিনা জাদুর গাছের থেকে একটা কেক চাই। জাদুর গাছ, আজকে আমার জন্মদিন, আর আপনার কথা মতো আমি আজকে আপনার থেকে কেক নিতে এসেছি। হ্যাঁ অ্যাঞ্জেলিনা, আমার সব কিছু মনে আছে। জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। এই নাও, তুমি এই কেকটি নিয়ে গিয়ে নিজের জন্মদিন উদযাপন করো। অ্যাঞ্জেলিনা খুশি হয়ে কেকটি নিয়ে যাচ্ছিল। রেনু তাকে কেকটি নিয়ে যেতে দেখে নেয় এবং সে মনে মনে ভাবে, অ্যাঞ্জেলিনা তো অনেক গরিব, তাহলে ওর কাছে এত টাকা কিভাবে এলো যে ও কেক কিনে নিজের জন্মদিন উদযাপন করছে? আমাকে তো জানতেই হবে। তখন রেনু অ্যাঞ্জেলিনার রাস্তা আটকায় এবং অ্যাঞ্জেলিনাকে বলে, অ্যাঞ্জেলিনা, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর তুমি কি নিয়ে যাচ্ছ এই বক্সে করে? রেনু, এটা আমার বার্থডে কেক। এটা আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। তুমিও আমার বার্থডে পার্টিতে আসতে পারো। হ্যাঁ, কেন নয় অ্যাঞ্জেলিনা, আমি তোমার জন্মদিনে অবশ্যই আসব। কিন্তু তোমার বাবা মা তো অনেক গরিব, তুমি এত দামে একটা কেক পেলে কোথায়? রেনু, আমাদের গ্রামের শেষ প্রান্তে নদীর কিনারায় একটা অনেক সুন্দর জাদুর কেকের গাছ আছে, যেটা রানীপরি গরিবদের সাহায্য করার জন্য সৃষ্টি করেছে। আর ওই গাছই আমাকে আমার জন্মদিন পালন করার জন্য এই কেকটি দিয়েছে। অ্যাঞ্জেলিনা সকল ঘটনা রেনুকে খুলে বলে এবং সবকিছু শোনার পর রেনুর মনে লোভ জাগে। সে সেই গাছটিকে চুরি করে কেটে তার সব কেকগুলো বিক্রি করার কথা ভাবে। বাহ, জাদুর গাছের কেক! আমি তো এমন কথা প্রথমবার শুনছি। তুমি কি আমাকে ওই গাছের কাছে নিয়ে যেতে পারবে?
কেন নয় রেনু, অবশ্যই নিয়ে যাব। কিন্তু তোমার কি প্রয়োজন? তোমার কাছে তো কোনো জিনিসের কোনো কমতি নেই, আর ওই গাছটি শুধু দরিদ্র মানুষদেরকে সাহায্য করে। আরে না অ্যাঞ্জেলিনা, আমি ওই গাছটি শুধু দেখতে চাই। এরপর রেনু কথাতে ভুলিয়ে ভালিয়ে অ্যাঞ্জেলিনাকে সঙ্গে করে সেই জাদুর গাছের কাছে নিয়ে যায়। জাদুর গাছের উপরে অনেকগুলো কেক দেখে রেনুর মনে লোভ জাগে। এরপর সে রাত হবার জন্য অপেক্ষা করতে থাকে, যেন রাতের বেলায় সে চুপচাপ সেই গাছের সব কেকগুলো পেরে নিতে পারে এবং সেগুলো শহরে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করতে পারে। এরপর দুই বান্ধবী নিজেদের বাড়িতে চলে আসে। সন্ধ্যাবেলায় অ্যাঞ্জেলিনা তার বার্থডে পার্টি অনুষ্ঠিত করে। সেই বার্থডে পার্টিতে তার কিছু বন্ধু এবং পাড়ার কিছু ছোট ছোট বাচ্চারা উপস্থিত হয়। ওই দিন সে অনেক খুশি ছিল এবং পার্টি শেষ হবার পর সে মনে মনে জাদুর কেকের গাছকে ধন্যবাদ জানায়। রেনু চুপি চুপি রাতের বেলায় সেই গাছের কাছে যায় এবং সে গাছটি কেটে ফেলে, আর সে গাছটি বয়ে নিয়ে শহরে যাচ্ছিল। ঠিক সেই সময় অ্যাঞ্জেলিনা তাকে দেখে নেয়। অ্যাঞ্জেলিনার কৌতূহল হয় যে রেনু এখন এখানে কি করছে। এটা ভেবে সে বাইরে আসে। তখন সে ভালোভাবে দেখতে পায় যে রেনু সেই গাছটিকে কেটে নিয়ে যাচ্ছে। আরে রেনু, এটা তুমি কি করলে? এত গরিব মানুষকে সাহায্যকারী এই জাদুর গাছকে তুমি কেটে ফেললে। এটা তুমি ঠিক করলে না। চুপচাপ এই গাছটা এখানে রেখে চলে যাও। অ্যাঞ্জেলিনা, সত্যি তুমি অনেক বড় একটা বোকা। আমি ভেবেছি এই গাছের সব কেকগুলো আমি শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দেব, আর এর সাহায্যে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, আর আমাকে কেউ আটকাতে পারবে না। বুঝেছো তুমি? এখন সরে যাও রাস্তা থেকে। এরপর অ্যাঞ্জেলিনা কোনো উপায় না পেয়ে চিৎকার করতে শুরু করে, আর তার চিৎকার শুনে গ্রামবাসীরা সেখানে উপস্থিত হয়। অ্যাঞ্জেলিনা গ্রামবাসীদেরকে রেনুর সকল ঘটনা খুলে বলে, আর গ্রামবাসীরা সবাই মিলে রেনুকে অনেক অপমান করে। নিজের ভুলটা রেনু বুঝতে পারে এবং সে অনেক আফসোস করে। ঠিক সেই সময় পরি সেখানে উপস্থিত হয়। অ্যাঞ্জেলিনা, সত্যি তুমি আজকে একটা অনেক ভালো কাজ করেছো। তোমার সাহস দেখে আমি মোহিত। তো পরি, অনেক দেরি হয়ে গেছে। রেনু এই গাছটিকে কেটে ফেলেছে। এখন এই গাছ আর সাহায্য করতে পারবে না আমাদের। অ্যাঞ্জেলিনা, তুমি চিন্তা করো না, এই গাছটিকে আমি আবার রোপণ করে দেব। এই গাছটি রানী পরি পৃথিবী লোকের অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বানিয়েছে। এর পরবর্তীতে গাছটি তোমাদেরকে আবার সাহায্য করবে। এটা বলে পরি দ্বিতীয়বারের মতো সেই গাছটি আবারও সেই গ্রামে লাগিয়ে দেয়। এরপর পরি সেখান থেকে চলে যায় এবং গাছটিও প্রতিনিয়ত গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করতে থাকে। আঞ্জলি, শিবানী ও জ্যোতি তিনজনই ছিল অনেক ভালো বন্ধু। তারা তিনজন সব সময় একসাথেই থাকতো, আর তাদের ছোটবেলাও একসাথেই কেটেছিল। সময়ের সাথে সাথে এখন তিনজনে বড় হয়ে গেছে। আঞ্জলি ছোটবেলা থেকে কাপড় সেলাই করতো অনেক সুন্দর করে, আর শিবানী মেহেদির খুবই সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করত। আর তাদের দুজনকে দেখে জ্যোতির মাথার মধ্যেও ফ্যাশন ডিজাইনার হওয়ার অনেক ইচ্ছা হলো। আমি হব ফ্যাশন ডিজাইনার। ওদের কাছে এত টাকা কোথায়? ওরা তো গ্রামের গিয়ে ভূত। আমি ফ্যাশন ডিজাইনারের কোর্স করব। জ্যোতির বাবা ছিল অনেক বড় বিজনেসম্যান, এই জন্য তাদের টাকার কোনো কমতি ছিল না। তাই ছোটবেলা থেকে তার মধ্যে ছিল অনেক অহংকার। ওদিকে আঞ্জলি ও শিবানী দুইজনেই ছিল অনেক গরিব, যার কারণে তারা শহরে পড়তেও যেতে পারেনি। আর জ্যোতি শহরে গিয়ে ফ্যাশন ডিজাইনারের কোর্স করতে লাগলো। এভাবেই দিন কাটছিল। একদিন আঞ্জলির মা ববিতা বলল, আঞ্জলি বেটা, তোর বিয়ের বয়স হয়ে গেছে, এখন তোর জন্য পাত্র খুঁজতে হবে। না না মা, আমি এখন বিয়ে করব না। আমার জীবনে আরো অনেক কিছু বাকি, অনেক কিছু করতে হবে আমাকে। ভালো ফ্যাশন ডিজাইনার হব আর শহরে গিয়ে অনেক টাকা ইনকাম করব। বেটা, এসব স্বপ্ন তো ধনীরা দেখবে। তোর বান্ধবী জ্যোতি ও অনেক ধনী, এজন্য শহরে গিয়ে ফ্যাশন ডিজাইনারের কোর্স করছে। এত টাকা কোথায় পাবো মা, তুই বল। মা, টাকা নাই তো কি হয়েছে? যার মধ্যে ট্যালেন্ট আছে, আগ্রহ আছে, সে যে কোথাও বসে সব কিছু করতে পারে। ওদিকে শিবানী গ্রামের একজনের বিয়ে বাড়িতে গিয়ে মেহেদি লাগাচ্ছিল। তখন এক মহিলা বলল, আরে শিবানী, তোমার মেহেদির ডিজাইন তো অনেক সুন্দর। হ্যাঁ চাচি, আপনি জানেন মেহেদি লাগানো আমার কতটা পছন্দ। দেখবেন চাচি, আমি হাজার হাজার ডিজাইন করব, আর আমার ডিজাইন একদিন পৃথিবীর সবাই দেখবে। এসব করতে তো টাকা লাগে। তোর কাছে টাকা নেই দেখেই তো মানুষের বিয়ে বাড়ি এসে এসে মেহেদি লাগাচ্ছিস। তাই বলি কি, আমার কথা মেনে নে, তুই বিয়ে করে ফেল। একথা শুনে শিবানীর অনেক খারাপ লাগলো। পরের দিন যখন শিবানী ও আঞ্জলি একসঙ্গে সাক্ষাৎ করলো, তখন সে বলল,
খিরে আঞ্জলি, আমাদের মতো গরিব মানুষদের কি স্বপ্ন দেখাটাও পাপ? শুধু জ্যোতির মতো বড় লোকরা স্বপ্ন দেখতে পারে। শিবানী, কষ্ট কেন পাস? ধৈর্য ধর, দেখবি একদিন আমাদের স্বপ্ন বাস্তবে রূপ দেবে। এরপর থেকে দুই বান্ধবী তাদের কাজের প্রতি আরো বেশি যত্নশীল হলো। আঞ্জলি পুরাতন কাপড় কেটে কেটে নতুন নতুন ডিজাইন তৈরি করতে লাগলো। ওদিকে শিবানীও নতুন নতুন মেহেদির ডিজাইন আঁকতে লাগলো আর শিখতে লাগলো। ওদিকে জ্যোতি শহরে গিয়ে ডিজাইনারের কোর্স করছিল। আর শহরে গিয়ে নতুন মডেল মেয়ে তার বন্ধু হয়ে যায়, যার কারণে জ্যোতি তার পুরনো বান্ধবী আঞ্জলি ও শিবানীকে একেবারেই ভুলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। এভাবে বেশ কিছু বছর কেটে গেল। ওদিকে জ্যোতিও ফ্যাশন ডিজাইনারের কোর্স করে একজন বড় মডেল হয়ে গেল আর শহরের বড় কোম্পানিতে তার একটি চাকরি হয়ে গেল। এদিকে আঞ্জলির মা ববিতার শরীরও অনেক বেশি খারাপ হয়ে যায়। ডক্টর বলে, আপনার মায়ের শরীর অনেক খারাপ, এনার অপারেশন করাতে হলে তাড়াতাড়ি 5 লক্ষ টাকা জমা দিতে হবে, নইলে যান বাঁচানো মুশকিল হয়ে যাবে। 5 লক্ষ টাকা? কিন্তু ডাক্তার সাহেব, আমরা গরিব, এত টাকা কি করে জোটাবো? দেখুন, আমাদের কিচ্ছু করার নেই, আপনার মায়ের জীবন বাঁচাতে চাইলে 5 লক্ষ টাকা দরকার। ডক্টরের এরকম কথা শুনে আঞ্জলি খুবই চিন্তায় পড়ে গেল। ওদিকে জ্যোতি তার ফ্যাশন ডিজাইনারের জন্য একটি নতুন কাপড় তৈরি করছিল, কিন্তু জ্যোতির কাছে ট্যালেন্টের চেয়েও টাকার অহংকারটা ছিল অনেক বেশি। এই জন্য যে কোনো কাজের প্রতি তার বেশি আগ্রহ ছিল না। তার বানানো লেহেঙ্গা দেখে তার বস মহেশ তাকে বলল, আরে তুমি একই ডিজাইন তৈরি করেছো, এই ডিজাইন তো অনেক আগের পুরনো। আমি আমার মডেলের জন্য ইউনিক ও ফ্যাশন ডিজাইনের জামা চাই, তাই বলছি তোমার কাজের প্রতি যত্নশীল হও। এই কথা শুনে জ্যোতি চিন্তায় পড়ে গেল। আরে রে, আমি এই শোর জন্য নতুন নতুন ডিজাইন কোথায় পাবো? আমার মাথার মধ্যে তো কোনো আইডিয়া আসছে না। তার চেয়ে এক কাজ করি, আমি গ্রামে ফিরে যাই, সেখানে গিয়ে কিছুদিন ঘুরলে আমার মাইন্ডটা ঠিক হয়ে যাবে, তখন না হয় আবার এসে নতুন নতুন ডিজাইন করতে পারবো। এরপর জ্যোতি গ্রামে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। জ্যোতি আগের থেকেও অনেক বেশি মডেল হয়ে গেছে, এজন্য তার শরীরে কয়েক জায়গায় ট্যাটু করে নিয়েছিল। সে তার গ্রামে গিয়ে ছোট ছোট কাপড় পরে পুরো এলাকা ঘুরতে লাগলো। তখন গ্রামের মানুষ সবাই তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকতে লাগলো। হায় আল্লাহ, গ্রামের মানুষ এমন করে আমার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে এর আগে আর ওরা কখনো মেয়ে দেখেনি। এইসব মেয়েদের দেখে আমার ঘৃণা করছে। ওদিকে জ্যোতি গ্রামে ফিরে আসার কথা শুনে আঞ্জলি ও শিবানী তার সঙ্গে দেখা করতে গেল। জ্যোতি, তুই কেমন আছিস? আর তুই আসবি আমাদেরকে কেন জানাসনি? আমরা স্টেশনে গিয়ে অপেক্ষা করতাম তোর জন্য। তোমাদেরকে বলেই বা কি লাভ, তোমরা মনে হচ্ছে আমাকে এরোপ্লেন নিয়ে যেতে রিসিভ করার জন্য। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দে, আগে বল তোর কাজ কেমন চলছে? অনেক ভালো, কারণ শহরের সবচেয়ে বড় ডিজাইনার কোম্পানিতে আমি কাজ করি আর প্রতি মাসে আমার লাখ টাকা কামাই। জ্যোতি, আমি না খুব সুন্দর একটি মডার্ন লেহেঙ্গা তৈরি করেছি। কি বললি আঞ্জলি? মডার্ন লেহেঙ্গা? তুই কি মডার্ন কাকে বলে চিনিস? আরে শিবানী, তুই কি আগের মতো সেই ঘিসি পিসি মেহেদির ডিজাইন করিস নাকি? হ্যাঁ, তো কি হয়েছে? দুনিয়া সম্পর্কে না তোদের কিচ্ছু জানা নেই। আজকাল কেউ মেহেদি পরে নাকি? এখন হলো ট্যাটুর জামানা, ট্যাটু। দেখো আমি কতগুলো ট্যাটু তৈরি করে নিয়েছি আমার শরীরে। এভাবেই জ্যোতি তাদের দুজনকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। এসব ব্যবহার দেখে আঞ্জলি ও শিবানী অনেক কষ্ট পেল, কিন্তু এর পরেও আঞ্জলি তার তৈরি করা লেহেঙ্গাটিকে জ্যোতিকে দেখালো। জ্যোতি, বলো না কেমন হয়েছে আমার এই লেহেঙ্গার ডিজাইন? তুমি কি এটা নিয়ে গিয়ে তোমার শহরের বসকে দেখাবে? কারণ কি জানো জ্যোতি, এখন আমার টাকার অনেক দরকার, আমার মা অসুস্থ। আঞ্জলির বানানো লেহেঙ্গা দেখে জ্যোতি খুবই আশ্চর্য হয়ে গেল। আঞ্জলি মনে মনে ভাবতে লাগলো, আরে যে গ্রামের গায়া ভূত এত সুন্দর ডিজাইন কি করে তৈরি করলো? একদম নতুন ডিজাইন। কি ব্যাপার জ্যোতি, তোমার পছন্দ হয়নি? জানো, উপরের ডিজাইনটা শিবানী তৈরি করেছে আর নিচেরটা আমি। হ্যাঁ, ভালোই হয়েছে, আমি এটা শহরে নিয়ে যাব। এই কথা শুনে আঞ্জলি ও শিবানী প্রচন্ড খুশি হলো, কারণ তারা আশা করছিল যে এই লেহেঙ্গার ডিজাইন দেখে শহরে তাদের কোনো ভালো চাকরি মিলে যাবে। কিন্তু জ্যোতির মনের মধ্যে ছিল কুমন্ত্রণা। সে ওই লেহেঙ্গাকে নিয়ে তার বসের কাছে গেল আর বলল, স্যার, এই দেখুন নতুন ডিজাইনের লেহেঙ্গা, এটা কেমন লাগছে আপনার কাছে? এটা আমি নিজে হাতে তৈরি করেছি। ওয়াও, এরকমই তো চেয়েছিলাম আমি এইবারের ফ্যাশন ডিজাইনারের মধ্যে আমার হবে এটার সবচেয়ে দামি ব্র্যান্ডের লেহেঙ্গা।
এসব করে জ্যোতির মনে মধ্যে যা কিছু ছিল তা তো জ্যোতির অর্জন হয়ে গেল। এদিকে গ্রামে বসে বসে আঞ্জলি ও শিবানী জ্যোতির একটা ফোনের অপেক্ষা করছিল। আরে শিবানী, জ্যোতি তো একবার ফোনও করলো না, কি করার, চলো আমরাই ওকে ফোন করি। এসব ভেবে তারা নিজেই জ্যোতির কাছে ফোন দিল, কিন্তু জ্যোতি তাদের ফোন রিসিভ করলো না। কোনো লাভ নেই আঞ্জলি, জ্যোতি আমাদের একেবারে ভুলে গিয়েছে। কিন্তু শিবানী, এটা কি করে সম্ভব? জ্যোতি তো আমাদের নতুন ডিজাইনের লেহেঙ্গা নিয়ে গেল, একটাবার ফোন করেও জানাবে না। কি আর করার, আমাদেরকে একটা মাত্র কাজ করতে হবে, চল আমরা শহরে চলে যাই। আঞ্জলি ও শিবানী দুইজনের টাকা গুছিয়ে শহরে চলে গেল, আর জ্যোতির বলা সেই কোম্পানিকে খুঁজতে লাগলো। জ্যোতি কথায় কথায় তার কোম্পানির কথা আঞ্জলি ও শিবানীর কাছে গল্প করেছিল। তারা শহরে এসে এক বিল্ডিং এর কাছে দাঁড়িয়ে গেল আর বলল, শিবানী, মনে হয় এটাই হবে, চল ভেতরে গিয়ে দেখি। এ কথা বলে তারা দুইজন ভিতরে গিয়ে দেখলো জ্যোতি তাদের বানানো লেহেঙ্গা দেখে আরেকটি কপি করার চেষ্টা করছে। আরে জ্যোতি, এটা তো আমার তৈরি করা লেহেঙ্গা, তার মানে তুমি আমাকে ধোকা দিয়েছো। আমার লেহেঙ্গা দেখে আরেকটি লেহেঙ্গা তৈরি করার জন্য কপি করছো। আরে গায়া ভূত, তোদের মতো গ্রামের ফকিনের বাচ্চাদের মাথার মধ্যে কি এত ট্যালেন্ট আছে যে এরকম লেহেঙ্গা তৈরি করবে? এটা আমি তৈরি করেছি। এসব বলে তারা তিনজন ঝগড়া করতে শুরু করলো। তখন সেখানে জ্যোতির বস চলে আসলো আর বলল, দেখো, তোমাদের দুইজনের মধ্যে কারা সত্য বলছো আর কে মিথ্যে বলছে এটা জানি না, এই জন্য এটা প্রমাণ করতে হবে। তাই কালকের মধ্যে নতুন করে একটি করে লেহেঙ্গা তৈরি করো, এরপর মডেলের সঙ্গে করে আমার কাছে চলে আসবে, এরপরে সত্যটা প্রমাণ হয়ে যাবে। শিবানী, এত তাড়াতাড়ি আমরা লেহেঙ্গা কি করে তৈরি করব? আঞ্জলি, চিন্তা করো না, চেষ্টা তো করতে থাকি। যদি আমরা চেষ্টা করতে ত্রুটি করি তাহলে জ্যোতি আমাদেরকে মিথ্যা প্রমাণ করে দেবে। এ কথা বলে তারা দুই বান্ধবী পুরো রাত জেগে লেহেঙ্গা ডিজাইন করতে লাগলো। পুরো রাতের মধ্যে তারা খুবই সুন্দর একটি লেহেঙ্গা তৈরি করে ফেললো, আর মডেলের পরিবর্তে আঞ্জলি নিজেই সেটা পরে বাহিরে গেল। কিন্তু ওই সময়ে একজন লোক ব্লেড হাতে নিয়ে আঞ্জলির পাশ দিয়ে যেতে লাগলো, যার কারণে আঞ্জলির লেহেঙ্গা কয়েক জায়গা থেকে কেটে গেল। আর এই কাজটি জ্যোতি করিয়েছিল। আমার সাথে লাগার এটাই পরিণাম, এখন দেখবো মজা। শিবানী, সত্যি আমাদের মতো গরিবদের স্বপ্ন দেখার কোনো অধিকারই নেই। আঞ্জলি, তুই চিন্তা করিস না, লেহেঙ্গার যে জায়গাগুলো কেটে গেছে সেগুলোকে খুব সুন্দর করে মেহেদির ডিজাইন দিয়ে পরিপূর্ণ করে দেব। এরপর খুবই সুন্দর করে শিবানী আঞ্জলির জামার ছেঁড়ার জায়গাগুলোকে মেহেদি দিয়ে আট করে দিল। এরপর আঞ্জলি সেই ড্রেস পরে শোতে চলে গেল। আঞ্জলির এরকম নতুন ইউনিক ডিজাইনের লেহেঙ্গা দেখে সবাই চমকে গেল। এভাবেই আঞ্জলি সেই কম্পিটিশন জিতে গেল, আর জ্যোতির বসও বিশ্বাস করে ফেলল যে আঞ্জলি ওই লেহেঙ্গাটি তৈরি করেছিল। এরপর জ্যোতির বস আঞ্জলিকে তার কোম্পানিতে অনেক বড় সেকশনের চাকরি দিল, আর মিথ্যে বলার কারণে জ্যোতিকে চাকরি থেকে বরখাস্ত করে দিল। তারপরে কোনোদিনই আর জ্যোতির কোনো চাকরি হয়নি। আঞ্জলি তার মাকে শহরে নিয়ে গিয়ে অনেক ভালো একটি হাসপাতালে চিকিৎসা করলো, আর তার মায়ের সাথে মনের আনন্দে বাকিটা জীবন কাটাতে লাগলো।